তার মানে তোরা দুই ভাই এতটাই বড় হয়ে গেছিস যে বৌদির পারমিশন ছাড়া আজকাল তোরা ডিসিশন নিতে শুরু করেছিস। তা কি ডিসিশন? সেদিন রাতুলদার জায়গায় মণ্ডপে বর সেজে ভাইদা বসেছিল। হোয়াট? কি বলছিস এসব? সেদিন শুটের আগে কাকাই, সেদিন শুটের ঠিক আগে রাতুলদা কোথাও তো নেই। আমাদের এই শুটটা ক্যান্সেল করতে হবে। Mrs. Ganguly has promised me and she failed. আমাদের কাছে আজকে আর একটাই অপশন আছে, রাতুলদার জায়গায় পর হয়ে মণ্ডপে বসবি তুই। কাকাই, আমাদের কাছে আর কোনো অপশন ছিল না। এই ডিসিশনটা যদি না নিতাম তাহলে শুটটা ক্যান্সেল করতে হতো। অপশন ছিল না মানে? ঈশান, তুই বোধহয় একটা কথা ভুলে যাচ্ছিস। বৌদি কিন্তু একদম স্পেসিফিক করে দিয়েছিল যে আমাদের শুটে কুসুম মেইন লিড হিসেবে কাজ করবে অনলি অন ওয়ান কন্ডিশন, এন্ড দ্যাট ইজ মণ্ডপে কুসুমের পাশে বসবে রাতুল। তোদের এত সাহস বেড়ে গেছে যে বৌদিকে না জানিয়ে এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তোরা নিয়ে নিলি। কোম্পানির রেপুটেশন জড়িয়ে ছিল, সেটাকে কি? আমি জানি এই প্রজেক্টটা তোর কাছে কতখানি গুরুত্বপূর্ণ, যে কারণে তুই হয়তো এক্সাইটেড, কিন্তু তুই একটা কথা ভুলে যাচ্ছিস ঈশান। বৌদি এই এত বড় এম্পায়ারটা নিজের হাতে দাঁড় করিয়েছে, ফলে এই ক্ষেত্রে বৌদির ডিসিশন হচ্ছে ফাইনাল। আমরা বরং ফোনেই দেখি আন্টি। না দেখো। না না, তার কোনো দরকার নেই। বড় স্ক্রিনেই যখন দেখতে পেলাম না, তখন ছোট স্ক্রিনে দেখে কোনো লাভ নেই। দাদা, দিদি তো শুটটা দেখেই নি গো। ঈশান আর আয়ুষ কেমন কাজ করলো সেটা দিদি দেখবে না? তাতে কি হয়েছে? শুট তো সাকসেসফুল, তার প্রমাণ তো ইন্দ্রাণী পেয়েছে। সবাই ফোন করে বলেছে যে দারুণ কাজ হয়েছে। দুই ছেলেকে ভরসা করে বলি তো এত বড় কাজের দায়িত্ব দিয়েছে, নইলে ও তো নিজেই শুটে উপস্থিত থাকতো। কি বলেন ইন্দ্রাণী? আমি বলছি কি, এই ছোট স্ক্রিনে দেখে কোনো লাভ নেই, বলো? আমারও তাই মনে হচ্ছিল। না না, ও পরে সবাই মিলে একসাথে বসে দেখে অনেকদিন দেখে নেবো। হ্যাঁ, ঠিক হয়ে যাক সব। ইস, এই প্ল্যানটাও ফেল হয়ে গেল। দীপালি, সিদ্ধার্থকে ডাকো তো। রাজ, অফিসে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে আমার। চল। আমাদের পাকা ধানে মইটা খেয়ে দিল। হ্যাঁ ঈশান, আজকে জোর বাঁচা বেঁচে গেছি, কিন্তু এইভাবে মাকে সত্যিটা আমি আড়াল করে রাখতে পারবো না। আমাকে খুব তাড়াতাড়ি মাকে সমস্তটা জানাতে হবে, সমস্তটা। কিন্তু কাকাই, কোম্পানির ফেস লস হতো, অনেক টাকা লস হতো। আরে লস হলে সেটা আমরা দেখতাম কি করে সেটা ম্যানেজ করা যায়। এক মিনিট। এইভাবে তোরা আসল সত্যিটাকে কতক্ষণ ধামাচাপা দিয়ে রাখতে পারবি? এবার ভেবে দেখেছিস বৌদি যখন আসল সত্যিটা জানতে পারবে তখন কি হবে? কাকাই, তোমার কাছ থেকে একটা হেল্প চাই প্লিজ। যতক্ষণ না ভাইদা বাড়িতে কিছু বলছে, তুমি মাকে কিছু বলো না, রিকোয়েস্ট করছি প্লিজ কাকাই। আমি নিজে কিছু বলবো না ঈশান, কিন্তু ঈশান, বৌদি যদি আমাকে প্রশ্ন করে আমি কিন্তু মিথ্যে কথা বলতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ কাকাই, থ্যাংক ইউ। আমি জানি না এরপর কি হবে। মন্দিরের ছোট সাহেবের পাশে আমাকে পূজায় বসে দেখে দেবীমা কত রেগে গেছে। আর এই বিয়েটা আমার সত্যি বলে মেনে নেওয়ার কথা জানতে পেরে দেবীমা কি করবে সেটা ভেবে আমার ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমাদের বোলপুরের ক্লায়েন্টের সাথে মিটিং এর পর কোনো আপডেট ওরা দিল রাজ? আজই ওদের আপডেট দেওয়ার কথা বৌদি। হ্যাঁ, কোটেশন তো দেয়া হয়ে গেছে। ক্লায়েন্টের ফোন, দাঁড়াও এক সেকেন্ড ধরে নি। হ্যালো মিসেস গাঙ্গুলি, আমরা পুরো লাইভটাই দেখলাম। And I must say, your son has done an incredible one. থ্যাংক ইউ সো মাচ। I hope আরো নতুন কিছু খুব তাড়াতাড়ি দেখতে পারবো আমরা। দেখা যাক। ওকে বাই। এবার আমি বুঝতে পারছি আয়ুষ শুটে বসেছে বলে এই সবাই ফোন করে করে বৌদিকে ওর নামে এত প্রশংসা করছে। আয়ুষ সত্যি খুব ভালোভাবে শুটটা ম্যানেজ করেছে। আজ তুমি আরো একবার নিজের ক্যাপাবিলিটি প্রমাণ করলে আয়ুষ। আই এম প্রাউড অফ ইউ। কোচবিহারে ক্লায়েন্ট ফোন করেছিল জানো রাজ, আয়ুষের ভীষণ প্রশংসা করছিল। সবার মুখে তো একই কথা। আজ আমি খুব খুশি রাজ।
আয়ুষ আর ঈশানের সবাই ভীষণ প্রশংসা করছে জানো সিদ্ধার্থ। সিদ্ধার্থ, হ্যাঁ বৌদি। কি হয়েছে তোমার? কিছু হয়নি বৌদি। তা বললে হবে? তোমাকে ভীষণ চিন্তিত লাগছে না রাজ, কি হয়েছে বলো? কিছু হয়নি বৌদি। দাদা আমরা এগোই, নাহলে মিটিং এ যেতে দেরি হয়ে যাবে। হ্যাঁ চল চল। বৌদি তো প্রত্যেকদিনই অফিসে যায়, বাইরের কারোর কাছ থেকে যদি আয়ুষ আর কুসুমের একসঙ্গে বিয়ের মণ্ডপে বসার কথাটা জানতে পারে তখন তখন কি হবে? তুমি গাঙ্গুলি পরিবারের মুখ উজ্জ্বল করেছো। কোনো গন্ডগোল হলে সেটা আমি জানতে পারতাম। সবাই খুব সুনাম করছে সেদিনের শুটে। মাকে আমার আগে থেকেই সবটা জানানো উচিত ছিল। মায়ের কাছে কথা আড়াল করলাম আমি, আমার লজ্জা হওয়া উচিত। আমি ভেবেছিলাম এসে মাকে সবটা সত্যি বলবো, কিন্তু কাকিমুনির ওই একটা মিথ্যে কথা আমাকে পুরোপুরি খেটে দিল। মা আমাকে এত ভরসা করে, এত বিশ্বাস করে, আর আমি মায়ের সেই বিশ্বাস ভরসা কোনো কিছুর দাম দিতে পারলাম না। মায়ের কাছে আমি কথা আড়াল করলাম, বাধ্য হলাম মাকে মিথ্যে কথা বলতে। না, আমি কুসুমের বিয়ে না হওয়া পর্যন্ত তো মাকে এই কথাগুলো এখন বলতেও পারবো না। আমি প্রথম মায়ের আদেশ অমান্য করলাম, আমি মাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিলাম। এই সমস্তটাই তো করেছি আমি মায়ের মান সম্মানের কথা ভেবে। এখন যদি মাকে এই কথাগুলো বলি তাহলে কুসুমের বিয়েটাই যদি ভেঙে যায়, না 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 না, আমি কুসুমের জীবন নষ্ট হতে দিতে পারি না, কোনোভাবেই পারি না। ছোট সাহেব, হ্যাঁ ভিতরে এসো কুসুম। আপনার কফি। আমার এখন কফি খেতে ভালো লাগছে না কুসুম, তুমি এগুলো নিয়ে যাও। আপনি এবার দেবীমাকে সত্যিটা বলেই দিন না। আপনি তো বলেছিলেন সময় হলে দেবীমাকে আপনি সত্যি কথাটা বলবেন, তাহলে কেন দেরি করছেন? দেখুন যত দেরি করবেন তত কিন্তু বিপদ বাড়বে। কেন বলছেন না আপনি? কারণ এখনো সঠিক সময় হয়নি কুসুম। সঠিক সময়টা কবে হবে ছোট সাহেব? খুব শিগগিরই। আমি বলবো মাকে, তুমি আমার উপর ভরসা রাখো, আমি বলবোই, কিন্তু আমার একটু সময়ের দরকার। এবং আমি যতদিন না পর্যন্ত মাকে নিজের মুখে কথাগুলো বলছি ততদিন এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে যে ওই ভিডিওটা যেন মা কোনোভাবেই দেখতে না পারে। কিভাবে বলি তোমাকে? তোমার সুখের জন্য তোমার বিয়ের আগে আমি মাকে কিচ্ছু বলার ঝুঁকি নিতে পারবো না কুসুম। আপনি দেবীমাকে সব বলে দিন না ছোট সাহেব। রাতুল সাহেবের সাথে আমার বিয়ের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আমি যে এই বিয়ে করতে পারবো না, কারণ আমি আপনাকে আমার স্বামী হিসেবে মেনে নিয়েছি। আমার কোনো আশা নেই যে আপনি এই বাড়ি আমাকে গ্রহণ করবেন। আমি জানি দেবীমা এই সত্যি কখনো মেনে নেবেন না। আমি এই বাড়ি ছেড়ে চিরতরে চলে যেতে প্রস্তুত, কিন্তু আমি সত্যিটা অস্বীকার করতে পারবো না। আরে জাদুকর, তুমি এখানে? জাদুকর, তোমাকে মা নিচে ডাকছে। আমাকে? হ্যাঁ, তাড়াতাড়ি যাও। বিশাল, বল। থ্যাংক ইউ সো মাচ। দেবীমা, আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ, ওখানে গিয়ে বসো। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? বসো। আমি ওখানে? হ্যাঁ ওখানে। কারণ এই মুহূর্তে তুমি আমাদের কর্মচারী নও, আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার। তোমার দেবীমা তোমার বিয়ের পোশাক ঠিক করে দেবে।
যে বিয়েই আমি করতে চাই না তার আবার পোশাক, কিন্তু দেবী মাকে না বলার ক্ষমতা যে আমার নেই। তোমার এনগেজমেন্টের সময় দিদি তোমাকে টেনে টেনে শাড়ির দোকানে নিয়ে গেল, তারপরে বাড়িতে ডিজাইনার এলো, আর এখানে দেখো কাজের মেয়ের বিয়ে হচ্ছে বলে বাড়িতে একটা হাইফাই ডিজাইনার নিয়ে চলে এসছে। হ্যাঁ সত্যি বাবা, এই বাড়িতে দেখছি সত্যি বাড়ির বউদের থেকে বাড়ির কাজের মেয়েদের কদর। আর কয়েকটা দিনের অপেক্ষা মাত্র ঈশান, তারপর আমি নিজে মাকে সমস্তটা বলবো। হ্যাঁ বেদা, কুসুম, শঙ্কর কাকা, ওদের আনন্দ আমরা কেড়ে নিতে পারি না। আসুন ম্যাডাম। বাবা যদি জানতে পারে আমি কাজ ছেড়ে এটা করছি তাহলে শঙ্করের সঙ্গে কথা আমি বলবো। তুমি যাও ওখানে গিয়ে বসো, তোমার বিয়ের শাড়ি আজকে আমি পছন্দ করবো, যাও বসো। ভাইদা, হ্যাঁ আমি জানি কুসুমের কাছে সবটাই স্বপ্নের মতো মনে হচ্ছে, আমি ওর জন্য খুব খুশি। আমিও। কুসুমের মতো মেয়ে পৃথিবীর সমস্ত আনন্দ ডিজার্ভ করে ঈশান। এইটা ফাইনাল করো, বিলটা অফিসে পাঠিয়ে দিও। ওকে ম্যাম। দিদি বলছি একবার কুসুমকে অন্তত জিজ্ঞেস করো ওর আদৌ পছন্দ হলো কিনা শাড়িটা। আমার পছন্দই ওর পছন্দ, ছোট আমি জানি সেটা। আমার পছন্দ করা ছেলেকে যখন বিয়ে করতে রাজি হয়েছে তখন আমার পছন্দ করা শাড়ি পরে ও বিয়ে করতেও রাজি হবে। কুসুম, এবারে তুমি কাজে যেতে পারো। কিন্তু আমি যে বিয়েটা করতে পারবো না দেবীমা। রাত চলো। সিদ্ধার্থ, থ্যাংক ইউ। ও বাবা, বাজার থেকে কেনা সস্তার কতগুলো চুড়িকে এমন করে আগলাচ্ছে দেখে মনে হচ্ছে আমরা সব ছিনিয়ে নেবো গো। এই ছিনিয়ে নেবো? একটা কাজের মেয়ে কিনা বিয়েতে পড়বে লাখ টাকার ডিজাইনার শাড়ি। ও বাবা গো বাবা, জানি না আন্টি ও যে কি পুণ্য করেছে, বিনা কোনো পরিশ্রমে সব পেয়ে যাচ্ছে। আরে পুণ্য নয় দেবলি না, সেফ টুপি পরাচ্ছে। একটা ভালো মানুষের মুখোশ পরে দিদিকে সারাক্ষণ বোকা বাড়িয়ে যাচ্ছে। দেবীমা করে সব কিছু ও আদায় করে নিচ্ছে। 2000 টাকার একটা শাড়ি কেনার মুরদ নেই, সে কিনা পড়বে একটা লাখ টাকার ডিজাইনার শাড়ি। এই শোনো, তুমি এক্ষুনি গিয়ে আমাদের জন্য কোল্ড কফি বানাও, দাঁড়িয়ে থেকো না, মডেলের মতো দাঁড়িয়ে আছে, যাও। ইস দিদি না, যদি আজকে ওই ভিডিওটা দেখে নি তো সত্যি বলছি তাহলে এই কাজের লোকের পেছনে না লাখ লাখ টাকা খরচ করতে দাও না আন্টি, ইমোশন টাকা সব খরচা করতে দাও। এই সবাই মিলে না এই কাজের মেয়েকে মাথায় করে রেখেছে একেবারে। আমি এমন সময় এমন ভাবে ওর মুখোশটা টেনে খুলবো না যখন ও সব উল্টে যাবে। তুমি জানো আমি তোমাকে কেন সমস্ত কথা বলতে পারি? আমার কেন ইচ্ছে করে তোমাকে সমস্ত কথা বলতে, তোমাকে দেখতে? তার কারণ তোমার ওই দুটো চোখের মধ্যে আমি আমার মায়ের মতোই সততা, ভালোবাসা এগুলো দেখতে পাই। আমার বাবা আমাকে একটা সময় একটা কথা বলেছিল যে আমার লাইফ পার্টনার হবে সে নাকি আমাকে আমার মায়ের থেকেও বেশি ভালোবাসবে। আমি সেটা বিশ্বাস করি না। আমাকে আমার মায়ের থেকে বেশি কেউ ভালোবাসতে পারবে না, আর আমিও না। এতদিন পর্যন্ত
আমি সব থেকে বেশি আমার মাকেই ভালোবেসে এসেছি, কিন্তু এখন কেন জানি না মনে হচ্ছে তোমার এই দুটো চোখের মধ্যে আমি আমার মায়ের ছায়া দেখতে পাই। তাই জন্যই হয়তো প্রতিদিন আমি একটু একটু করে তোমার প্রেমে পড়ে যাচ্ছি। আয়ুষ, হ্যাঁ মা? কাজ করছিলে? ব্যস্ত আছো তুমি? না না, আমি তোমার জন্য সবসময় ফ্রি। তুমি এলে কেন? আমাকে রাখতে পারতে, আমি চলে যেতাম। কেন? আমি তোমার ঘরে আসতে পারি না বুঝলি? না, নিশ্চয়ই পারো। আমি জানি মা, তুমি আমাকে কতটা বিশ্বাস করো, ভরসা করো, কিন্তু আমি যে তোমাকে মিথ্যে বলছি মা, রোজ ঠকাচ্ছি তোমাকে। কি হয়েছে আয়ুষ? মন খারাপ? কই কিছু না তো মা। তোমার মনে হয় তুমি আমার কাছ থেকে কিছু আড়াল করতে পারবে? আমি জানি মা। মা, আমাকে ছোটবেলার মতো একটু মাথায় হাত বুলিয়ে দেবে? তোমাকে দেখলে না আমার নিজের তোমার বয়সটা মনে পড়ে, জানো? ঠিক তোমার মতোই ছিলাম আমি, কাজ পাগল মানুষ, শুধু কাজ কাজ আর কাজ, নো ব্রেক, নো রেস্ট, নাথিং। কি করে পারতাম জানো? কারণ তোমার বাবা আমার পাশে ছিলেন। আমাদের মতন এরকম কাজ পাগল মানুষদের না আসলে এরকম একজন জীবন সঙ্গিনীর প্রয়োজন হয়, যারা পাশে থেকে সব সময় সাপোর্ট করবে আমাদের। কিছুদিন ধরে আমি দেখতে পাচ্ছি যে তুমি খুব টেনসড, খুব স্ট্রেসড। তোমার চোখকে আমি কোনোদিন ফাঁকি দিতে পারবো না মা। আর এই যে জীবন সঙ্গিনীর কথা বলছি না, এরা আসলে আমাদের জীবনে স্ট্রেস বাস্টার হিসেবে কাজ করে। আর ঠিক সেই কারণে আমার মনে হয় তোমার জন্য এখন সঠিক একজন জীবন সঙ্গিনী খোঁজার সময় হয়ে গেছে। তোমার জন্য আমি একজনকে পছন্দ করেছি আয়ুষ। কাল ওদের বলেছি আমাদের বাড়িতে আসতে। তুমি একবার দেখে নাও, মেয়েটির সাথে কথা বলে নাও, তারপর আমাকে জানিও তোমার কেমন লাগলো। আমার কথা বলার কি আছে মা? তোমার পছন্দই তো আমার পছন্দ। সে আমি জানি, আমার সিদ্ধান্তই তোমার কাছে শেষ সিদ্ধান্ত, কিন্তু তাও একটা ফর্মালিটি থাকে তো, না হয় ফর্মালিটি করে দেখা করলে, কথা বললে, হ্যাঁ, আর তারপরে আমাকে জানিও কেমন? বেশ মা। দেবলীনা তো এবারের বউ হয়েই গেছে, এবার তোমার জন্য একটা ঠিক ঠিক জীবন সঙ্গিনী খুঁজে দিতে পারলে আমাদের এই পরিবার সম্পূর্ণ। এই যোগ্য পাত্রী কেমন হবে? যে হাসি মুখে লড়াই করতে জানবে, একা হাতে এই সংসার আর তার সঙ্গে সঙ্গে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ সামলাবে। জীবন আর বিজনেস এই দুদিকেই আয়ুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে।
চায় তার একটাও আমার মধ্যে নেই। আমি জানি ছোট সাহেবের জীবন সঙ্গিনী হওয়ার যোগ্যতা আমার নেই, কিন্তু কিন্তু এই অসম্ভব সম্পর্কটা যে আমি মন থেকে মেনে নিয়েছি, সেটা আমি অস্বীকার করবো কি করে? ফাঁকিবাজ মেয়ে কোথাকার এখানে এসে বসে আছে। না আমি ছোট সাহেবের আর এই পরিবারের যোগ্য হতে পারবো, আর না আমি এই সবটা বলতে পারবো। আমি পারবো না এই সবটাকে মিথ্যা বলে মেনে নিতে, কিন্তু কিন্তু এবার আমি কি করব? কি বিড়বিড় করছে এটা? ঠাকুর ঠাকুর তুমি তো জানো আমি গাঙ্গুলি পরিবারে বেমানা, তাও তুমি আমাকে এই পরিস্থিতিতে কেন ফেললে ঠাকুর? কেন ফেললে আমাকে? কেন করলে ঠাকুর? কোন স্বপ্নে হারিয়েছিলে মহারানী? হ্যাঁ, ওহ সরি, কাজের লোক। একটা নকল বিয়ে করে কি ভাবছো তুমি সত্যি সত্যি এবারে বউ হয়ে গেছো? আপনি কি বলছেন ছোট ম্যাডাম? হ্যাঁ, কি ভুল বলেছি? তোমার হাব ভাব চাল চলন কোনোটা দেখেই তো মনে হয় না তুমি এবারে কাজের লোক। দেখে তো মনে হয় তুমি গাঙ্গুলি বাড়ির মেম্বার, এবারে সদস্য। নিজেকে বিশাল কেউ কেটা ভাবতে শুরু করেছো, তাই না? ছোট ম্যাডাম আপনি ভুল ভাবছেন। আমি কিচ্ছু ভুল ভাবছি না। ভুল যদি কেউ ভেবে থাকে তাহলে ভাবছে তোমার দেবী মা। তোমার দেবী মা মন থেকে তোমাকে বিশ্বাস করছে, ভরসা করছে, আর তুমি তার বিশ্বাসে বিষ ঢালছ। জেগে জেগে স্বপ্ন দেখাটা বন্ধ করো কুসুম সরকার। তুমি এই বাড়ির আশ্রিতা। তোমাকে দয়া করে এই বাড়িতে থাকতে দেওয়া হয়েছে। দিদির যে কেন তোমার ওপর এত মায়া আমি বুঝতে পারি না। কি যে কারণ আমি জানি না, তবে একটা কথা জানি, মায়া আর ভালোবাসায় আকাশ পাতাল তফাৎ। তোমাকে এই বাড়িতে কেউ ভালোবাসে না কুসুম সরকার, কারণ মানুষ তার নিচু স্তরের মানুষকে মায়া করতে পারে, ভালোবাসতে পারে না গো। তোমার স্থান আমাদের পায়ের নিচে।